ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 85। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। প্রিয়স্মিতার আগে কাঁপতে কাঁপতে কটমট চোখে তাকালো শুদ্ধের পানে। প্রিয়স্মিতাকে তার নিজের কুড়া গর্তে ধপাস করে ফেলে বিজয়ের মনে পৈশাসিক হাসি দিল শুদ্ধ। গোলাপি আভাযুক্ত ঠোঁটের কোণে খেলে গেল এক সূক্ষ্ম ঝিলিক। প্রিয়স্মিতার অবস্থা এখন শাকের করাতের মতো, যেদিকেই যাবে ওইদিকেই কাটবে, যা বলবে তাতেই ফাঁসবে, যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। শুদ্ধ মনে মনে গুটি সাজিয়ে নিল। হাই তুলতে তুলতে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সোফায়। অনুশ্রী বেগমকে উদ্দেশ্য করে ডাকলো, বড় মামি। অনুশ্রী বেগম পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নরম স্বরে বললেন, জি আব্বা। শুদ্ধ শার্টের বোতামের হাত চালাতে চালাতে বলল, বড় মামি, বাড়িতে গিরগিরিয়া নাগিনের হাইব্রিড না পুষে হাতিয়ার জলস্থির হাইব্রিডও তো পুষতে পারতে, বেশি সেফে থাকতো তোমরা। আজকাল তোমাদের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি। বুঝলাম না বাবা। তুমি বুঝবে না মামি। নাগিন আমাকে গিলে নেওয়ার আগে আমি শরবত খেতে চাই। আমি দুটো গ্লাস ঠান্ডা বেড়ে শরবত এনে একটা আমাকে আর একটা তোমাদের হাইব্রিড নাগিনকে দাও। বেচারি বিষের অনেক জ্বালা। অনুশ্রী বেগম কিছু না বলেই চলে গেল রান্নাঘরে। পাশে দাঁড়িয়ে চোয়াল চেপে কিটমিট করছে প্রিয়স্মিতা। তাতে দাঁত চেপে বলল, পারলে 2 গ্লাস ঠান্ডা বিষ খাওয়াইতাম। হাসলো শুদ্ধ উচ্চ শব্দেই। বিষে ছড়ানোর মতোই সাপের কাজ। শট অফ। অফিসার পরিবেশ পর্যবেক্ষণ করে প্রিয়স্মিতাকে উদ্দেশ্য করে বলল, মিস প্রিয়স্মিতা, আমার মনে হয় আপনি আবেগে বশপূর্ত হয়ে কেস ফাইল করেছেন। এটা আপনাদের পারিবারিক বিষয়। আমাদের আরও বোঝা দরকার ছিল। ব্যাপারটা মোটেও হালকা নয়। ডাক্তার চৌধুরী যা বলছেন তা সত্যি যদি হয়, তাহলে কেস কোর্টে ওঠার পর আপনি খুব বিশ্রীভাবে ফেঁসে যাবেন। ডক্টর চৌধুরীর মতো এমন গ্লোবাল আইকন পার্সোনালিটিকে টেনে হিঁচড়ে হেনস্থা করার মিথ্যা অ্যালিগেশন আসবে আপনার বিরুদ্ধে। এটা কি আপনি বুঝতে পারছেন? প্রিয়স্মিতা যেন একথাতেও নীরব। দর্শক ছাড়া সে কিছু না। কি বলবে সে? বলার যে ভাষা নেই তার। প্রিয়স্মিতা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে, কিন্তু শুদ্ধ পাত্তা দিল না সেই দিকে। স্ট্রেতে টান দিয়ে গুড়গুড় শব্দে জুস খাচ্ছে। সে অফিসারের দিকে তাকিয়ে ইনোসেন্ট সাজার ভান ধরে বলল, নীরবতার সম্মতি লক্ষণ অফিসার। মিস প্রিয়স্মিতা নীরবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আসলে ব্যাপারটা অনেক ডিপ। এতদিন আমার রেপুটেশনের জন্য খুব চুপ ছিলাম, কিন্তু আজ যেহেতু মিস প্রিয়স্মিতা পুলিশ ডেকে এনেছে, তখন আর আমার এত ভদ্রতা দেখানোর মানে না। আমি কেন শুধু শুধু হেনস্থার শিকার হব? শুদ্ধের কথায় প্যাঁচানি বুড়ো কোচকে নিল প্রিয়স্মিতা। এখন আবার কি নাটক করবে সেটাই দেখার জন্য অপেক্ষা করছে সে। সাদমান শিকদার এতক্ষণ চুপ থাকলে এবার আর সহ্য করতে পারলেন না। ধমকে উঠলেন ভাগ্নেকে। কর্কশ গলায় বলল, চুপ করো বিয়াদব। যা তা বলে কেন শুধু শুধু পরিবারের মান সম্মান নষ্ট করছো? শুদ্ধ ভাবলেছেন জবাব। আর আপনার ভাইজি যে আমার সম্মানের রোলার কোস্টার চালিয়ে দেওয়ার মতো কৌশলভ করলো, তার বেলায় কিছু না। ধর্ষণের মামলায় দিচ্ছে, কাল যদি খুনের মামলা দেয়। অফিসার কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আপনার সাথে কি আরও কোনো অন্যায় করেছে ডক্টর চৌধুরী? সবটা বলুন। আপনি দেশের সম্পদ। আপনার সুরক্ষা নিশ্চিত করা, ভালো মন্দের যথাসম্ভব খেয়াল রাখা আমাদের প্রশাসনের দায়িত্ব। শুধু ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক ভঙ্গিতে বলে, অবশ্যই অফিসার। তবে আমি কিন্তু কারো নামে কমপ্লেন করছি না। তবে ফিউচারে যেন আপনারা আবারও কারো কথায় প্রভাবিত না হন, তাই জানিয়ে রাখছি। এই যে আপনারা যার কথায় আমাকে অ্যারেস্ট করতে এসেছেন মিস প্রিয়স্মিতা, আমি চাইলে উল্টো ওনার ওপর ফ্রন্ট কেস আনতে পারি। আর কথা রইল ধর্ষণের মামলার, তো এখানে উল্টো আমার উচিত ওনার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া। কিভাবে? কঠিন জালিয়াতি করা হয়েছে আমার সাথে। আমার বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়েটার সাথে বলে হাতে তর্জনী তুলে প্রিয়তার দিকে সরাসরি দেখিয়ে দিল শুদ্ধ। অফিসার এতক্ষণ লক্ষ্য করলো প্রিয়তাকে। তবে এখন দেখি বেশ অনেকবার অবাক হচ্ছি। কিছুক্ষণ প্রিয়তাকে নীরবভাবে দেখে অফিসার আবার প্রিয়স্মিতাকে দেখে। তবে যে অবচেতন মনে অনেক খুঁজে পরিলক্ষিত পার্থক্য খুঁজে পেল না। সবই তো এক। শুদ্ধ প্রিয়তার দিকে তর্জনী ধরে বলল, অফিসার, আপনিও নিশ্চয়ই কনফিউশন হচ্ছেন ওদের টুইনকে দেখে। আমি ভালোবাসতাম এই মেয়েটাকে, এখনো বাসি। ওর সাথে আমার বিয়ে হওয়ার কথাও ঠিক ছিল, কিন্তু বিয়ের আগের দিন সবার অজান্তে আমার হবু বউ স্ত্রীকে কিডন্যাপ করে যমজ হওয়ার সুযোগটা লুটে নিয়েছে মিস প্রিয়স্মিতা। চেহারা এক হয় সুযোগ নিয়ে আমাকে ঠকে আমার পছন্দের মানুষের জায়গায় উনি বসেছে আমার বাড়িতে বউ সেজে। আমি তো বুঝতেই পারিনি। তবে আর উনি যে কাবিন
নামায় সাইন করেছে ওইটা তনয়া শিকদার প্রিয়তা নামে ছিল, তাই আইনি বিয়ে বাতিল। কালিমা পড়ানোর সময় আমাকে তনয়া শিকদার প্রিয়তা নামেই প্রস্তাব করা হয়েছিল, তাই ধর্মীয় হিসেবেও বিয়েটা বাতিল। ইসলামে জোর করে জালিয়াতি বা মিথ্যাচার করে বিয়ে হয় না। প্রথম শর্ত উভয় পক্ষের সম্মতি, কিন্তু আড়ালে যে এত কিছু হচ্ছে সেসব তো আর আমি জানতাম না। আমি ওনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিই, ওনার সাথে স্বাভাবিক নিয়মে বৈবাহিক সম্পর্ক স্থাপন করি। আমরা রোজ স্বামী স্ত্রীর মতনই থাকতাম। তারপরে একদিন জানতে পারি সব সত্যিটা। আমি তো ওনাকে ভালোবাসি না, আর কখনো বাসতে পারবো না। তাহলে বিয়েটা কিভাবে মানি বলুন তো? সেক্ষেত্রে বলা যায় উনি আমাকে ধর্ষণের শিকার করেছে। তাহলে আপনি বলুন অফিসার, এসবে কাকে ঠকানো হয়েছে, কার ইজ্জত নেওয়া হয়েছে, কার সাথে কি ফিজিক্যাল অ্যাটাচ হয়েছে? উনি তো মিথ্যার আশ্রয় নিয়ে নিজে ভার্জিনিটি লস করেছে। সুদের এমন কঠিন অভিনয় দেখে বেকুব বনে গেল প্রিয়স্মিতা। এই লোকটা নাকি কাল তাকে অভিনেত্রী বলে আখ্যায়িত করেছিল, আর আজ নিজেই সুবিধা মতো কত নিখুঁত অভিনয় করে। আসলে সব মাছেই গু খায়, দোষ শুধু পাঙ্গাস মাছেরই হয়। অফিসার সবটা শুনে প্রিয়স্মিতার দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বুঝিয়ে বললেন, আমি আপনাকে জাজ করছি না মিস প্রিয়স্মিতা। তবে ডক্টর চৌধুরী যদি আপনার নামে কেস ফাইল করে, তাহলে আপনাকে একসাথে অনেকগুলো মামলায় জড়িয়ে পড়তে হবে। একাধারে জালিয়াতি, একাধারে মানহানি, একাধারে পরিচয় গোপনের ফিজিওলজি অ্যাবজেশনের মামলা। আমাদের মনে হয় আপনার এখন চুপ থাকাই শ্রেয়, যেহেতু ডক্টর চৌধুরী আপনার নামে কোনো কমপ্লেন করছে না। তাই আপনাদের পারিবারিক সমস্যা পারিবারিকভাবেই মিটিয়ে নিন বলে শুদ্ধর দিকে ফিরলেন অফিসার। লজ্জিত ভঙ্গিমায় বলল, আই এম রিয়েলি সরি ডক্টর চৌধুরী, সবটা জেনে আপনার প্রিপারেশন করার জন্য আমরা সত্যি দুঃখিত। ইটস ওকে, এটা আপনাদের ডিউটি। ওকে, তাহলে আজ আসি। শুদ্ধ মাথা বাঁকালো। অফিসার বেরিয়ে গেল। সাদমান শিকদার প্রচণ্ড রূঢ় কণ্ঠে শুদ্ধ আর প্রিয়স্মিতার প্রতি দুজনের দিকে থেকে দৃষ্টি ফিরে রাজবাড়ি কণ্ঠে বলল, তোমরা দুজন এত বছর অর্জিত সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো কেন? যা হয়েছে খুব অনেক করেছে, কিন্তু দিনের পর দিন একটা হারাম সম্পর্কে ছিলে দুজন, তাও জেনে শুনে। আমার সামনে একজনও নাটক করবে না। আমি সাদমান শিকদার, ঘাসে মুখ দিয়ে চলি না। তোমরা একসাথে জিনা অভিচার করেছো, এসব তো আমি কোনো মতেই সহ্য করবো না। শুদ্ধ ক্লান্তিতে শরীরটা বাকিয়ে হাই তুলো নির্বিকার কণ্ঠে বলল, রাবণের পতনের জন্য রামের ভূমিকা ছিল মাত্র 10%, আর বিভীষিকার ভূমিকা ছিল 90%। আসলে বাহিরের শত্রু প্রয়োজন নেই, একটা এমন ঘরের শত্রু বিভীষণ থাকলেই যথেষ্ট। আপনাকে নিশ্চিত এখন বানান করে বোঝাতে হবে না বড় মামু। ওইসব যাই হোক, এটা বংশের সম্মানের প্রশ্ন। তোমরা এতদিন স্বামী স্ত্রীর মতো একসাথে ছিলে, অথচ বিবাহিত না। ভাবতেই তো ঘৃণা গা ঘিন ঘিন করছে। বাড়ি ভর্তি ছোট ছোট ছেলে মেয়েদের সামনে এসব কুকীর্তির কথা বলতে জিভে বাচ্ছে না তোমাদের? নির্লজ্জ ছেলে মেয়ে। লজ্জা নারীর ভূষণ বড় মামু। এটা দিয়ে আমার কি কাজ? যাচ্ছি আমি আমার ঘরে। দাঁড়াও বেয়াদব ছেলে। বিরক্তিতে চকচক শব্দ বেরিয়ে এলো শুদ্ধের মুখ থেকে। শুদ্ধ তেতো কণ্ঠে বলল, যা বলবেন তাড়াতাড়ি বলুন, আমি অনেক টায়ার্ড। সাদমান শিকদার চোখে চোখ রাখিয়ে দুজনের দিকে তাকালো, অতঃপর রাজার দিকে তাকিয়ে বলল, এখনই কাজে ডাক। সাদমান শিকদারের কথায় উপস্থিত সকলের চোখে নামলো বিস্ময়। ভুরু কুচকে গেল শুদ্ধ প্রিয়স্মিতার একত্রে। কেন? সাদমান শিকদার দুজনের দিকে তাকিয়ে হুকুমদার ভঙ্গিতেই বললেন, তোমরা যা করেছ তার কোনো প্রায়শ্চিত্ত নেই। তার একটা বিধান, তোমাদের বিয়ে করতে হবে। কি? একসাথে চেঁচিয়ে ওঠে প্রিয়স্মিতা এবং শুদ্ধ। কি আবার? এই ছলনাময়ীকে বিয়ে করব? কি এই চিটারকে বিয়ে করব? অসম্ভব। দুজন একই সাথে প্রতিবাদী করে। শুদ্ধ প্রিয়স্মিতার দিকে তর্জনী আঙ্গুল তুলে বলল, শোন, প্রয়োজনে আমি বিষ খাবো, তবুও তোর নাম মতো ছলনাময়ীকে বিয়ে করবো না। প্রিয়স্মিতা নাক সিটকালো, মুখ বিকৃত করলো, বলল, আরে যা যা, প্রয়োজনে আমি হারপিক খাবো, তোর মতো চিটারকে বিয়ে করবো না। তুই তো গো, তোর জন্য হারপিকই ঠিক আছে, ওইটাই খেয়ে মর। আমি গো হলে তুই পাতলা পায়খানা। ইস, কি গোমুত নিয়ে কথা বলছো তোমরা? ছি। নাক চেপে বাতাস করলো তন্ময়। অরণ্য সম্মতি স্বরে নাক চেপে বলল, ঠিক বলেছিস ভাই, এমন গন্ধ গন্ধ লাগছে কেন? শুধু রেগে গেল, সামনে থেকে দূর হ ইঁদুর মুখী। প্রিয়স্মিতা দ্বিগুণ রেগে গিয়ে বলল,
তুই দূর হ বাদরমুখী। ওদের দুজনের ঝগড়ায় ব্যাক্কেল বনে তাকিয়ে রইল সকলে। সাদমান শিকদার বজ্র কণ্ঠে ধমকে উঠলেন, চুপ করো। থেমে গেল শুদ্ধ আর প্রিয়স্মিতা। দুজনেই হু করে বলে মুখ বাঁকিয়ে চলে গেল দুদিকে। ওরা যেতে মুখ চেপে খিখি করে হেসে উঠল তন্ময় ও অরণ্য। এতক্ষণে তারা রেডি টু পপকর্ন খেতে খেতে এই চরম বিনোদনটা উপভোগ করছিল। অরণ্য মুখ বেজার করে বলল, যা বলেছিস ভাই, বেশ ভালো লাগছিল। শুধু শুধু বড় আব্বু খেলাটা নষ্ট করে দিল। তবে যাই বলিস আর তাই বলিস, এরা সেজদা আর সেজা ভাবির থেকেও বেশি বিনোদন দিবে। এবার থেকে সবসময় পপকর্ন নিয়ে রেডি থাকতে হবে। তুরান জোর জবরদস্তি পা হাত চেপে বসে রাখা হয়েছে কসাইখানায়। তাকে দুই নয়ন মেলে দেখতে বাধ্য করছে সবকিছু। সে হাত পা মুঠিয়ে ছটফট করছে, তবু চুল পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না তাকে। জায়গাটা গন্ধে শরীর গুলিয়ে আসছে তুরানের। তাকে যেখানে বসিয়ে রাখা হয়েছে সেই জায়গাটা কোনো কসাইখানা না, বরং এখানে কোনো পশুকেও জবাই দেওয়া হয় না। এটা অন্যরকম, সম্পূর্ণ আলাদা, পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গাগুলোর মধ্যে অন্যতম। ঘরটি ইটকাঠ আর সিমেন্টের নয়, বরং কালো গ্রাইন পাথর মেশানো পলিশ করা। জায়গাটা বিস্তৃত, মেঝে জুড়ে পেতে রাখা বিরাট এক কালো কুচকুচে সমতল পাথরে এদিক ওদিক নিচু নিচু গর্ত, পিচ্ছিল তাজা রক্ত ভরা জায়গাটা। কালো গ্রানাইটের দেওয়াগুলো নতুন পুরাতন কালচে লাল দাগের পিচকারি। ওপরে ঝুলছে পাওয়ারের এলইডি বাল্ব। তবে এই জায়গার গন্ধটা অনেক বেশি দুঃসহনীয়, অতিরিক্ত রকমের বিদঘুটে। কক্ষ জুড়ে চারদিকে বিশাল গ্রাইন্ড পাথর, আর যার উপরে বড় বড় মাংসের টুকরোগুলো সুনিবন ভঙ্গিমায় কেটে ছোট ছোট টুকরো করে রেখেছে কসাইরা। সামনে একটা কালো পাথরে অক্সিজেন মাস্ক পরিয়ে বসে রাখা হয়েছে তুরানকে, যাতে করে গন্ধে জ্ঞান না হারিয়ে ফেলে সে। তুরান পুলিশ অফিসার, অত্যন্ত দৃঢ় ও শান্ত মনের মানুষ, তবুও তার এই নিকৃষ্টতাকে যেন সহ্য হচ্ছে না। গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরও চোখের সামনে মানুষগুলো মৃত্যু যন্ত্রণায় হাত পা ছোড়াছুড়ি করতে নিস্তেজ হয়ে যায়, ঠিক তেমনই তারও অবস্থা। এমন ঘুটে নিষ্ক্রিয় অমানবিক দৃশ্য সহ্য করতে পারছে না, চিৎকারও দিতে পারছে না সে। হঠাৎ পরিচিত কণ্ঠে ধপ করে চোখ মেলে তাকায় তুরান। তার সামনে শার্টের হাতা গুটিয়ে বিশেষ দক্ষ হাতে মাংসে পিস করছে প্রণয়। তুরান লোকটার এত সুন্দর চেহারার আড়ালে মাস্টার মাইন্ডকে দেখে অবাক হয়ে গেল। সে জানে এই লোকটা কত বড় মাপের সাইকোপ্যাথ, মস্তিষ্ক বিকৃত সাইলেন্ট কিলার। তবু আজ কেন যেন কেমন লাগছে তুরানের কাছে। প্রণয় ঠোঁটে পৈশাসিক আনন্দ বজায় রেখে চোখ তুলে বলল, কি ভাবছেন সাব ইন্সপেক্টর তুরান জাওয়াদ? তবে যা ভাবছেন ঠিকই ভাবছেন। আমি সিরিয়াল কিলার বা সাইলেন্ট কিলার নই, আই অ্যাম এ হিউম্যান হান্টার। তবে এটার কোনো প্রুফ কিন্তু আপনার কাছে নেই। তুরানের সমস্ত শরীর থরথর করে কেঁপে ওঠে। প্রণয় বাঁকা হেসে দেখল তা, দৃষ্টি নামিয়ে পুনরায় মনোযোগ দিল মাংস কাটায়। সাথে সাথেই রাগে ক্ষোভে ফেটে পড়ল তুরান। চিৎকার দিয়ে বলে উঠল, চোখ দুটো অবিশ্বাস্য লাল তার। আপনি আপনি কি মানুষ নাকি পিশাচ? মনে কি কোনো দয়া মায়া নেই? প্রণয় সোজা উত্তর, যেটা আপনি ভাববেন। তবে আই গেস সেকেন্ড অপশন রাইট। আই অ্যাম নট এ হিউম্যান বিং, আই অ্যাম এ ডেভিল ইন দ্য ওয়ার্ল্ড। আই অ্যাম এ প্রাউড অফ মাই পার্সোনালিটি। গাটকে ঝাড়া মেরে সরিয়ে তেরে আসে প্রণয়ের কলার চেপে ধরে তুরান। হাতের চাপাতি স্থির প্রণয়ের। শান্তই গলে নেয় দৃষ্টিপাত তুরানের চোখের দিকে। চোখে চোখ পড়তেই নাড়ি ভুড়ি পর্যন্ত যেন নড়ে ওঠে তুরানের। প্রণয় ডেভিলস মিল দিয়ে রক্তাক্ত হাতে তুরানের হাত চেপে ধরলো। আটকে ওঠে, ছিটকে দূরে সরে যাইতে চাইলো তুরান। গা গলিয়ে এলো তার। প্রণয় হাসি বিস্তার হলো এই পর্যায়ে। সে তুরানের ঘাড় চেপে সোজা মুখ ঘেঁষে ধরলো মাংসের স্তূপে। চোখে মুখে রক্ত ছিটকে যেতেই, শীতল মাংস লাগতেই শরীর ঝাঁকে ওঠে তুরানের। গা গলিয়ে আসলো বমির তোটে। প্রণয় ওর চোখের সামনে আরেকজনকে জবাই করে দিল। তুরানকে সেন্স হারাতে দেখে বজ্রনে গর্জে ওঠে প্রণয়। ও যেন কোনো মতে জ্ঞান না হারায়। গা ড্রাপায় সাথে সাথে তুরানের মুখে অক্সিজেন মাস্ক চেপে দিয়ে ধরল। পাকা 10 মিনিট পর শান্ত হলো তুরান। তার শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হলো। সে তীব্র ঘৃণা মিশ্রিত চোখে তাকিয়ে বলল, ছি নরকের নির্বাসিত শয়তান, ভালোই বলবেন। ছি, এমন অন্যায় করতে তোর একটুও খারাপ লাগে না? একটু কি মনুষ্যত্ব বেঁচে আছে তোর মাঝে? এমন নিরাপদ মানুষগুলো কিভাবে মারছিস? হাত কাঁপে না তোর? তুরানের কথায় কোনো ভাবান্তর দেখা গেল না প্রণয়ের মাঝে। টিস্যু দিয়ে হাত মুছে স্বাভাবিক নিজের ডিফেন্স করল। ক্ষুধা নিবারণের মৃগ নিবারণের করা সিংহের মতোই হত্যা করা তার শিকার। ওরা জ্যান্ত মানুষ, কোনো হরিণ নয়। মেবি
জবাব শুনে তাজ্জব বনে গেল তুরান। ভাষা খুঁজে পেল না লোকটাকে কিছু বলার জন্য। এই লোক তাদের চিন্তা চেতনা এবং কল্পনা থেকে বহুদূর। ভাবতে ভাবতে তুরানের হঠাৎ ভয় লেগে গেল প্রিয়তার জন্য। এই লোকটা তো মানুষ না, সাক্ষাৎ পিশাচ। তাহলে তো যে কোনো সময় ওই সতেজ ফুলটা কেউ নষ্ট করে দিতে পারে। তুরানের ভাবনা শেষ হওয়ার আগে প্রণয়ের শীতল কণ্ঠে ভেসে এলো, ভুল ভাবছেন মিস্টার তুরান জাওয়াদ, ওই ফুলটা একান্তই আমার। ওটা নিয়ে চিন্তা ভাবনা করার একাচ্ছত্ব অধিকার শুধু আমায় বলে অ্যাসিস্ট্যান্ট লিওর দিকে তাকালো প্রণয়। 20 টন মিট সাউথ আফ্রিকা আজকে পাঠিয়ে দাও। পরিমাণ শুনে রক্ত ছলাদ দিয়ে ওঠে তুরানের। মুখ থেকে অটোমেটিকলি চিৎকার বেরিয়ে এলো, হোয়াট? কত? সরি, এখানে 20 না, 200। মানে কত? কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষ। তুরান আর ভাবতে পারে না। বসা থেকে উঠে গার্ডকে ইশারা করলো প্রণয়। সাথে সাথে তুরান টেনে হিঁচড়ে পাশের একটা কাচের রুমে নিয়ে গেল তাকে। বিশাল ক্লাসে রুমটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্রণয়। চারপাশে ছোট ছোট অগণিত গ্লাস বক্স, আর মধ্যে সবুজ ফ্লুইডে ডুবছে কোনো কিছু। ঘটায় পা রাখতে মাথা চক্কর দিয়ে ওঠে তুরানের। আটকে ওঠে সে, বিষময় তার চক্ষু চড়ক গাছ। তুরানের অবস্থা দেখে বাঁকা হেসে এক পা করে এগিয়ে এলো প্রণয়। এক পায়ের উপর ভর দিয়ে বসলো তুরানের সামনে। তর্জনী তুলে বক্স দেখিয়ে বলল, এদের সবাইকে দেখেছেন মিস্টার তুরান জাওয়াদ? তাদের আমি নিজেই এই দুহাতে অন্যায়ের শাস্তি দিয়েছি বলে তাদের দুহাত তুরানের সামনে মেলে ধরলো। উৎফুল্ল কণ্ঠে জানতে চাইল, জিজ্ঞাসা করবেন না কি অন্যায়? তুরান অনুভূতি শূন্য চোখে তাকালো। প্রণয় সেই শূন্য দৃষ্টিতে সম্মতির লক্ষণ এবং ভীষণ খুশি হলো। ঘাড় বাঁকিয়ে কেমন অদ্ভুত ভঙ্গিমায় বলল, এরা সেই প্রত্যেকে যারা আমার রক্তজবার দিকে চোখ দিয়ে তাকিয়েছিল কোনো না কোনো সময়। সে শুরু দিন থেকে আজ পর্যন্ত 20 বছরে এতগুলো হয়েছে। আমি কাউকে ছাড়িনি, বড় ছোট কাউকে না। বিকজ শি ইজ অনলি মাই। ও শুধু আমার ছিল, আমার আমার আমার, শুধু কেবল আমার। বলে তর্জনী তুলে একটা বক্সের দিকে ইশারা করে প্রণয়। তুরান যন্ত্রণায় চাইল সেদিকে। পাতলা জলপাই রঙের পানিতে ডুবছে 5-6 বছরের একটা ছোট্ট বাচ্চা ছেলের মাথা। ওটা দেখতেই প্রণয় আবারও বলল, ওকে এদিকে, সব দিকে দেখ। এটা ভিন্ন ভিন্ন সময় আমার প্রাণকে কাটতে চেয়েছিল, দৃষ্টি দিয়েছিল তার দিকে। আমি কাউকে ছাড় দিইনি। বলে একটা কাচের জার দেখে প্রণয়, সেটা ভর্তি শুধু মানুষের চোখ। তুরান বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল প্রণয়ের দেখানো বক্সের দিকে। তবে মিস্টার তুরান জাওয়াত, সবাইকে মারলেও তোকে কেন মারিনি? সেসব থেকে বেশ দৃষ্টি দিয়েছি, নজরও কেড়েছিস, তাও কেন তোর জানের উপর মায়া বলতো? তবে আবারও ভাববেন না যে তাকে মারতে চাইনি, তাকে আবার অনেকবার মেরেও ফেলেছি। এদের মধ্যে একজনের হিসাব যোগ করতেও চেয়েছি, কিন্তু কেন জানি ওর গলায় ছুরি ধরার সাহস আমার হয়নি। একজনকে ছাড় দিয়ে গেছি। সে কে জানেন তো? তাই তো জীবনের বিশাল একটা অংশ জুড়ে কেবল আমার সাথে শত্রুতা পালন করেই গেছে। তবে চিন্তা করবেন না, আপনাকে আমি মারবো না, ছেড়ে দেবো এক শর্তে। তুরান বুঝলো এটা কোনো বিশ্বাসযোগ্য কথা নয়। তার বাঁচার কোনো আশা নেই, অথচ একে ধরার জন্য বেঁচে থাকাটা অবশ্যই ভীষণ জরুরি। তুরান জীবনের শেষ বাজি লাগালো। বুড়ো নাচে জানতে চাইলো কি? প্রণয় বাঁকা হাসলো, তুরানের সামনে বসে পড়লো। বেশ কঠিন কিছু নয়, ছাড়বো, তবে আগে শুধু বলুন আপনার মায়ের নাম কি? অরিন জাওয়াদ। রং অ্যান্সার। আপনার মায়ের নাম অরিন জাওয়াদ না, তার নাম তনয়া শিকদার প্রিয়তা। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল তুরানের। বলুন আপনার মায়ের নাম কি? তুরানের শরীর জ্বলে গেল। তবে হঠাৎকারই সিদ্ধান্ত নেওয়া যাবে না। দাঁতে দাঁত চেপে স্বীকার করলো তনয়া শিকদার প্রিয়তা। চওড়া হাসলো প্রণয়, কাজ চাপড়ে বলল, বা একদম গুড বয়। এই বয়সে এত বড় ছেলের বাপ হওয়াটা বিরাট গর্বের বিষয়। আই প্রাউড। তুরান দাঁত কটমট করলো। জাভেদ। দৌড়ে এলো জাভেদ। ইয়েস স্যার। আমার ছেলেকে সযত্নে বাড়ি পৌঁছে দাও, দেখবে ওর গায়ে যেন একটা ধুলোবালিও না লাগে। মনে রাখবে সে আমার ছেলে, আবরার শিকদার প্রণয়ের ছেলে। ভয়ে ভয়ে ঢোক গিলে নিল জাভেদ। ইয়েস স্যার। আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা মাত্রই প্রিয়স্মিতার সম্মুখে হতে হলো প্রণয়ের। চোখাচোখি হয়ে গেল দুজনের। গায়ে জ্বালা ধরানোর মেয়েটাকে দেখতে কপট বিতৃষ্ণায় তেতো হয়ে গেল মুখ।
এখন কি ফালতু ক্যাচাল করার সময়? এখন তার প্রাণটা আকুপাকু করছে তার জান পাখিকে দেখার তৃষ্ণায়। হাতে কালো প্লাস্টিকের ব্যাগ, কিছু আছে হয়তো। দৌড়ে সিঁড়ি পেয়ে প্রথম তলায় উঠতে মুখোমুখি হয়ে গেছে প্রিয়স্মিতা। পাতা দিল না প্রণয়। পাশ কাটিয়ে চলে যেতেই পুরনো সময়ে এসে দাঁড়ালো প্রিয়স্মিতা। এতে বোধ করি বিরক্তির মাত্রা বাড়ল প্রণয়ের। চোখ মুখ স্পষ্ট ক্লান্তির ছাপ, অবসন্ন মেজাজ তিক্ততা। প্রণয় ভুরু কুঁচকে তিক্ত গলায় বলে, কি সমস্যা? প্রিয়স্মিতা স্পষ্ট জবাব, সমস্যা কিছু না, আমি জাস্ট জানতে চাই সাব ইন্সপেক্টর তুরান কি বেঁচে আছে নাকি মেরে ফেলেছেন। যদিও বেঁচে থাকবে আশা করাটা মূর্খামি। বৃদ্ধাঙ্গুলের নখকুটাতে কপাল চুলকালো প্রণয়। জানানোই যেহেতু মূর্খামি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? পথ ছাড়ো, আমাকে যেতে দাও। এত তারা কিসের? বড় ভাইয়া, কাম ডাউন। প্রণয় শান্তভাবে পর্যবেক্ষণ করলো, দৃষ্টি তাকালো। প্রণয়ের বিরক্তি দেখে কিঞ্চিৎ হাসল প্রিয়স্মিতা। কৌতুকপূর্ণ কণ্ঠে বলল, আপনার বন্ধু আমাকে বড্ড হালকাভাবে নিয়েছিল বড় ভাইয়া, কিন্তু সে হয়তো জানে না সে কার সাথে পাঙ্গা নিয়েছে। এই প্রিয়স্মিতা শিকদার বয়সে কাঁচা হতে পারে, কিন্তু বুদ্ধিতে সে আমাকে যে ডাটাবেস ফাইল চিপ সরিয়েছে সেগুলো কমপক্ষে 5খানা কপি ব্যাকআপ হিসেবে আমার কাছে রাখা আছে। আপনি আপনার বন্ধুকে দিয়ে আমার সাথে গেম খেলছেন? ক্লান্তিতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক চিরে। সোজা তাকিয়ে বলল, শোনো মেয়ে, তোমাকে কে কি করছে না করছে তাতে আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই, আর না আছে কোনো ভূমিকায়। আর যদি কথা হয় আমার আর আমার বন্ধুকে নিয়ে, তোমার প্রমাণ হাতাতে চেয়েছে, তাহলে বলতে হবে তুমি আবরাশিকদের প্রণয়কে ধরা তো দূরের কথা, পায়ের নখটাও চিনতে পারোনি। তোমার কাছে যা কিছু আছে ওগুলো তোমাকে আমি দিয়েছি, তাই তুমি পেয়েছো। গট ইট। মানে আপনি স্যালেন্ডার করতে চান, তাহলে সোজা গিয়ে কেন করছে না? শুধু শুধু সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন কেন? নিজের কাজ নিজেরাই করো, নিজেদের পায়ে দাঁড়াও, অন্যের ভরসা না করে। আর হ্যাঁ, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। আমার সাথে এই বাড়ি থেকে উঁচু গলায় কথা বলার সাহস পায় না। বলেই যেতে নিল প্রণয়। ঠিক আছে, কিন্তু আমি তো আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছিলাম, আপনি কেন শুদ্ধের সাথে নিয়ে গেলেন? ও যদি না থাকতো তাহলে আজ পর্যন্ত একটা মূর্তমান পাপ আমার সামনে এভাবে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে পারতো না, নিশ্চিত মাটির নিচে চাপা পড়ে থাকতো। কথা শুনে দাঁড়িয়ে পড়ল প্রণয়। পিছনে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, নিজের অক্ষমতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া আমাদের রক্তে নেই। এত রিস্ক নিয়ে মিথ্যা বলে আমাকে মারতে তুরস্কে গেলে, তাহলে সাথে আরও 3টা গুলি এক্সট্রা নিয়ে যেতে পারলে না? মাত্র 4টাই চালিয়ে চলে আসলে, আরও 5-7টা চালিয়ে দিতে তো আজকে এতটা পেপার হতো না। তুমি কি ভেবেছ আমি তোমাকে দেখিনি? তুমি শুদ্ধের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারো না। আল্লাহর এমন কোনো বান্দাবান্দি জন্মায়নি এত সহজে যে সে কিনা আবরাশিকদার প্রণয়কে মেরে ফেলবে। এর পরের বার সুযোগ পেলে চোখ বন্ধ করে গুলি চালাবে, হাত যেন না কাঁপে শ্যুট করার সময়। এত চিন্তা ভাবনা করলে চলে না, শিকার ফসকায়। আর মারার আগে অবশ্যই এটা মাথায় রাখবে, আমার রুহু আমার শরীরের মায়া স্বেচ্ছায় ত্যাগ করেছে, কখনো তা চাইবে না, শেষ চেষ্টা পর্যন্ত করেই থাকবে, কিন্তু তুমি থাকতে দেবে না। আবার বোনের কথা ভেবে সেদিনের মতো পিছিয়ে যেও না। ওই দিন তুমি গোল্ডেন অপরচুনিটি মিস করেছো। ওইটা যে প্রিয়স্মিতা ছিল সে বিষয়ে প্রণয়ের চোখে এত দৃঢ়তা দেখে, এত আত্মবিশ্বাস দেখে মেরে গেল প্রিয়স্মিতা। ওই দিন শুদ্ধ খুব পরিষ্কার মতো তাকে দেখেছে, কিন্তু চিনতে পারিনি, অথচ বিদ্রুপ করলো প্রিয়স্মিতা। আফসোস, এরকম মস্তিষ্ক যদি পৃথিবী ধ্বংসের কাছে না লাগে উন্নয়নের কাছে লাগাতেন, এমন মস্তিষ্ক কি সবার হতো? বড্ড উচ্চাকাঙ্ক্ষী তুমি। আমার মতো একই মস্তিষ্ক যদি পৃথিবীর সবার থাকতো, তাহলে পৃথিবীর 6 সেকেন্ডে ধ্বংস হয়ে যেত। বলে গটগটে চলে গেল প্রণয়। প্রিয়স্মিতা নির্বিকার, সে সবটা এত বাজেভাবে সামনে আনতে চায়নি। মুখে যতটা হতভম্বিক করুক না কেন, সে কোনো মতেই খুব ভালো করেই জানে যদি প্রিয়তা কখনো খুনাক্ষরেও টের পায় প্রণয় ভাইয়ের বুকে গুলিগুলো সেই চালিয়েছে, বা প্রণয়ের মৃত্যুর জন্য তার হাত আছে সিংহভাগ, তাহলে প্রিয় বোনের হাতে তার জীবনের ইতি ঘটবে। ব্যাপারটা এমন নয় যে প্রিয়স্মিতা ভয় পাচ্ছে, বরং সে জানে এভাবে এই লোককে মেরে ফেললে প্রিয়তাকে সামলানো দুষ্কর হয়ে যাবে। ভালো মন্দ আর কখনো বুঝতে চাইবে না। প্রিয়তা সারা জীবন ওই অপরাধীকে ভালোবেসে যাবে। বোনের নজরে ক্রিমিনাল নিষ্পাপ মাসুম হয়ে থাকবে আজীবন। আর
এটাই হবে প্রিয়স্মিতার জীবনের সবচেয়ে বড় পরাজয়। আর তাছাড়া আবরার শিকদার প্রণয় যে পরিমাণ পাপ করেছে তার জন্য কেবল মৃত্যুর মাধ্যমে তার সমাপ্তি বড় কম হয়ে যায়। তার পাহাসম অপরাধের নিকট এই শাস্তি তো দেখাই যাবে না। তাই নিজের পরিকল্পনা পরিবর্তন করছে প্রিয়স্মিতা। সব অপমান, আত্মসম্মানবোধ, অসম্মান সবকিছু সহ্য করে নিচ্ছে চুপচাপ। তীব্র আঘাত আনার জন্য লোহা যেমন গরম করে নিতে হয়, প্রিয়স্মিতা তাই করছে। সে পাহাড়ের চূড়ায় মুখের মতো কৌঠার জ্বালাতে তো প্রস্তুত। সে চায় পাহাড় গুড়িয়ে ধূলিসাৎ করে দিতে। দেহের মৃত্যুর পূর্বে মনের মৃত্যু হবে আবরার শিকদার প্রণয়ের, কারণ তার দুর্বলতা খুব ভালো মতোই ডিরেক্ট করেছে প্রিয়স্মিতা। কেমন লাগবে প্রণয় শিকদারের যখন তার আদরের রক্তজবা তার ওপর থাকা অন্ধবিশ্বাসে একমোট আস্তরণ ভেঙে চুরমার হয়ে যাবে? কেমন লাগবে প্রণয় শিকদারের সুখ কুড়িয়ে একটু একটু করে তৈরি করা স্বর্গীয় শীষমহল চোখের সামনে ভেঙে পড়তে দেখতে? আবরার শিকদার প্রণয় কেমন অনুভব করবে যখন প্রিয়তার চোখে নিজের জন্য আজ যেখানে এক সমুদ্র প্রেম ভালোবাসা দেখছে, সেখানে এক সমুদ্র ঘৃণার পাহাড় আর অবিশ্বাস থাকবে? সহ্য হবে তো তার? আর বেঁচে থাকতে চাইবে তো তার মন? ভেতর থেকে শক্তিশালী বাঘের ন্যায় লড়াই করে তাকে শিকার করতে চাওয়া মানে নিজেকে সেই বাঘের ভোজন বানানো। আবার এই বাঘটা যখন আহত অবস্থায় সারা শরীর জখম করে, তখন তাকে শিকার বানানো ততটা সহজ নয়। এক ঢিলে এবার অনেকগুলো পাখি মারবে এই বাড়িতে প্রিয়স্মিতা। আমি প্রিয়স্মিতা শিকদার গুড়িয়ে দেব শিকদার বংশ, গুড়িয়ে দেব এই পাপের সাম্রাজ্য। বাঁচতে দেব না একজনকেও। ভালোবাসা আমি পাইনি, ভালোবাসা কেউ পাবেও না। এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার প্রমিস এটা। কাঠফাটা রোদ্দুর, প্রখর তৃষ্ণায় বুকের ছাতি শুকিয়ে কাঠ। অধৈর্য দিশেহারা প্রণয়। কয়েক ঘন্টা দেখতে না পেয়ে যেন নিঃশ্বাস আটকে এসেছে তার। হাতে প্লাস্টিকের ব্যাগ সেন্টার টেবিলের ওপরে কেউ অসমুখে ঝুঁকি দিল প্রণয়। সেখানে কেউ নেই, অথচ অবুজ বোবা হৃৎপিণ্ড বারবার জানান দিচ্ছে যে তার হৃদয়হরণীর উপস্থিতি আশেপাশে। প্রণয় এদিক ওদিক তাকাতে তাকাতে চোখ পড়ল বেলকনিতে। হালকা বাতাসে দুলছে ম্যাট কফি কালারের পর্দাগুলো। ঠোঁটে ফুটল প্রণয়ের হাসি। বিশাল বারান্দার উত্তর পাশে একটা সিঙ্গেল বেতের মোড়া, সেথায় বসে আছে প্রিয়তা। তার উদাস চোখ দুটোর সামনে সবুজ আমবাগানে স্থির। প্রণয় দূর থেকে দেখলো তার জানকে। কাছে আসতে স্পষ্ট হলো মুখখানি। প্রণয় মনে হলো কেউ তার উত্তপ্ত কলিজাটুকু শীতল বরফ ছুঁয়ে দিল। ধীরে ধীরে কাছে এলো প্রণয়। অসাবধানতায় ওনার একাংশ বিছিয়ে আছে মেঝেতে। দৃশ্যটা অবধি দেখে পছন্দ হলো না প্রণয়ের। সে ফট করে ওনাটা শেষ অংশ কুড়িয়ে নিল মেঝে থেকে। সযত্নে ধুলো ঝাড়তে লাগলো কাপড় থেকে, যদিও মেঝেতে একদানা ধুলোবালি নেই। প্রিয়তা বোধহয় মন খারাপ। সে প্রাণপুরুষের উপস্থিতি অনুভব করলেও পাত্তা দিল না। মুখ ঘুরিয়ে রাখলো অন্যদিকে। সারাদিন এটা ওটা বলে বকবক করতে থাকা তোতা পাখি চুপ হয়ে যেতেই ভুরু কুচকালো প্রণয়। প্রিয়তা হালকা কাঁপলো। জড়িয়ে ধরার চাপে সামান্যের দিকে ঝুঁকে পড়ল। তবে ব্যক্তিগত পুরুষের স্পর্শ পাওয়া মাত্রই বোধহয় অভিমানের পাহাড় গলতে শুরু করেছে ধীরে ধীরে। প্রণয় লম্বা চুলে গভীরভাবে নাক ঘষতে ঘষতে ভীষণ হস্কি কণ্ঠে বলল, আমার বাচ্চাটা এমন গাল ফুলিয়ে আছে কেন? কি হয়েছে? কার এত বড় সাহস আমার জানকে কষ্ট দিয়েছে? প্রিয়তা নাক টেনে প্রণয়ের হাতের ওপর হাত রাখলো। ময়না পাখি এবার নিশ্চয় প্রিয়তা। অভিমানে নাকের ডগা ফুলে উঠেছে, বর্ণ ধরেছে লাল টকটকে। প্রণয় চুল থেকে মুখ উঠিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে। প্রিয়তার দুপা জড়িয়ে উড়ুতে মাথা রাখলো। নরম গলায় বলল, সারাদিন কাজ করে এসেছি, কি গোমরা মুখটা দেখতে ভালো লাগছে? এতক্ষণে কথা ফুটলো প্রিয়তার। মুখ ভাগ করে বলল, আমার কিছু লাগবে না, ওগুলো নিয়ে আপনি আপনার ভাই বোনদের দেন, ওরা তো আপনার সব। আমি কে? কোন ক্ষেতের মূলা? অন্যদিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কথা বলল প্রিয়তা। প্রণয় ভুরু কুচকে গেল অটোমেটিকলি। কারা উল্টোপাল্টা বকে, তারা বাচ্চা বউকে উস্কেছে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবু আগুন কিভাবে লাগিয়েছে তার বর্ণনা তো শুনতেই হবে। প্রিয়তাকে কোলে মাথা রেখেই পায়ে নুপুর নিয়ে খেলতে শুরু করলো প্রণয়। বা পা নিজের ওর উপর রেখে নুপুরের বলগুলোতে নাড়তে নাড়তে বলল, আমার ভাই বোনগুলো শুধু হাতে পায়ে বড় হয়েছে, কিন্তু ঘিলুতে গবরে ঠাসা। তো কোন হাম্মক আমার জানকি কি বলেছে? তুই শুধু একবার বল, আমি ওর চাটনি বানিয়ে ফেলবো। প্রণয়ের আশ্রয় পেয়ে পুরোপুরি গলে গেল প্রিয়তা। প্রণয়ের চুলে হাত রেখে নাক টানতে টানতে বলল, ভাইয়া, ছোট ভাইয়া, শেজো ভাইয়া, ছোটদা,
সেজদা, ওরা সবে আমার পিছু লাগে, এমনকি পিছু তন্ময়ও। আচ্ছা কি বলেছে শুনি? আমি ওদের বড় ভাইয়ের বউ, ওরা আমাকে কখনো একটু সম্মান করে না, সারাদিন তুই তুকারি করে। কুদ্দুসের বউ, রহিমের বউ, আকলাসের বউ, আকলিসের বউ, অমুকের বউ, তমুকের বউ এসব বলে। আচ্ছা আমার জামাইয়ের নাম কি কুদ্দুস, রহিম, আকলিস? দ্রুত তোর মাথা না নাই প্রণয় বইয়ের তালে তালে তাল মিলিয়ে বলে, না না একদম না, ওরা তো ঘোর অন্যায় করেছে। হ্যাঁ, কই আমার জামাই আর কই রহিম কুদ্দুস? তাও তো কিছু বলি না, কিন্তু আমার অনেক শখ ছিল আমার অনেক দেবননদ থাকবে, সারাদিন আমাকে ভাবে ভাবে ডাকবে, কিন্তু কোথায় কি? ওরা পারে না আমায় একটা একটা করে চুল ওঠায়, আরও বলে আমার নাকি ভাবি ডাকলে ওদের প্রেস্টিজ যাবে, আমি নাকি ওদের নাতনির বয়সী। আচ্ছা তাহলে এই ব্যাপার। প্রণয় লম্বা একটা শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ায়, প্রিয়তার হাত টেনে বলে চল। প্রিয়তা অবুঝ নেত্রে চাইল, পাত্তা দিল না প্রণয় প্রিয়তাকে নিয়ে সোজাসুজি রুম থেকে বেরিয়ে নিচে গেল। প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র, থিরা, থরি, তন্ময়, কোথায় তোরা? সবগুলো এখনই বেরিয়ে আয়, চেঁচিয়ে ডাকলো প্রণয়। বড় ভাইয়ের ডাক পেয়ে মিনিটের গোড়াতেই হুড়মুড় করে ড্রয়িং রুমে এসে হাজির হলো সবগুলো। তন্ময় অরণ্যের কানে ফিসফিস করে বলল, এই বস, আমি নিশ্চিত এই মুখলেসের বউ আমাদের নামে কেঁদে কুটে জামাইয়ের কাছে বিচার দিয়েছে। দিতেই পারে। আজকে কি হয়েছিল? রোজা হয় দাদানার ভাইয়ার দুপুরবেলা অনেক খেপিয়েছে, আপ্ত গায়া। রাজ ঝোঁক গিলে নিল, ডাকছেও দাদান। ওকে হয় তোদের? প্রিয়তাকে সামনে এনে দেখিয়ে জানতে চাইল প্রণয়। প্রশ্ন শুনে বেকুব বনে গেল উপস্থিত সকলে, একে অপরের মুখ চাওয়াচাই করে একসাথে বলে উঠল, বোন? আর বোন ছাড়া কি হয়? মানে দাদান, তোতলাচ্ছিস কেন? বলার কি হয়? মৃদু ধমকে উঠল প্রণয়, কেঁপে উঠল সমুদ্র, ফট করে বলল, ভাইয়ের বউ। তাহলে ভাইয়ের বউকে মানুষ কি বলে ডাকে? ভাবি। তাহলে আমি তোদের কি লাগি? বড় ভাই। তাহলে আমার বউ তোদের কি লাগে? ভাবি। কথাটা যেন মাথায় থাকে, আজকের পর থেকে যেন তোদের একজনকেও আমার বউয়ের নাম ধরে রাখতে না শুনি। সবাই কান খুলে শুনে রাখ, বয়সে তোদের যতই ছোট হোক, কিন্তু সম্পর্কে তোদের ভাবি লাগে। কি লাগে? ভাবি। সকলে সম্মতি জ্ঞাপন করলো। প্রিয়তার চোখে মুখে কালো মেঘগুলো যেন উকি দিয়েছিল, তা যেন মুহূর্তে সরে গেল। শয়তানির হাসি হেসে তাকালো ভাই বোনদের দিকে, রাগে দাঁত কিরমির করছে সকলে। প্রণয় ওদের সকলকে একসাথে বলল, প্রণয় ওদের দিকে তাকিয়ে সকলেই একসাথে বলল, সরি ভাবি। প্রিয়তা সেই ধরনের ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে। অরণ্য তন্ময়ের কানে কানে আবারও বলল, ওরে শালা, কত নাটক জানে দেখো। তাই তো দেখছি। প্রণয় প্রিয়তার দিকে পুনরায় তাকিয়ে তাকে নিয়ে চলে গেল ঘরে। খুশি খুশি মেজাজে বিছানার ওপর লাফিয়ে বসলো প্রিয়তা। আহ্লাদি কণ্ঠে বলল, দেখান দেখান কি এনেছেন আমার জন্য। তার কথায় তার দিকে তাকিয়ে রইল প্রণয়। পাগলিটার উচ্ছ্বাস দেখে হেসে ফেলল প্রণয়। সেন্টার টেবিলের ওপর থেকে কালো প্লাস্টিকের ব্যাগটা নিয়ে বসে পড়ল প্রিয়তার পাশে। পকেটটায় হাতের তালুতে নিতেই গরম অনুভব হলো প্রিয়তার। খুশি যেন এক মুহূর্তে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল তার। প্রণয়ের গালে হাত রেখেই মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে। প্রিয়তার হাসি যেন হেসে ওঠে প্রণয়ের গোটা পৃথিবী। প্রিয়তা প্লাস্টিক ব্যাগ খুলে বিভিন্ন জিনিসপত্র দেখে লাফিয়ে পড়ল প্রণয়ের ওপর। দুগালে বর্ষণ ছড়ালো যেন সেকেন্ডের মধ্যেই। আপনি জানলেন কিভাবে? আমার জিলাপি, সিঙ্গার, আলুর চপ, ডালের বড়া, ফ্রেঞ্চ ফ্রাই সব খেতে মন চাচ্ছিল। হেসে বুকে টেনে নিল প্রণয়। কি জানি, আসছিলাম দেখে মনে হলো হয়তো তুই খাবি। প্রিয়তা একটা সিঙ্গারা তুলে একটা বাইটে অর্ধেকটা মুখে পুরে দিল। এর সাথে সাথে বলল, ওয়াও। এক্সপ্রেশন দিল প্রিয়তা। পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল ওর গাল দুটো। হেসে ফেলল প্রণয়। ওর উঁচু দুটো গালে টুপটুপ করে ওষ্ঠ ছুঁয়ে দিল। পকেট থেকে নীল কাগজে র্যাপিং করা একটা প্যাকেট বের করলো। প্রিয়তার চোখ গোল গোল করে তাকালো প্যাকেটের দিকে। মুখ ভর্তি খাবার চিবোতে চিবোতে অস্পষ্ট বাক্যে বলল, ওইটা কি প্রণয় ভাই? প্রণয় মুখে কিছু বলল না। কাগজের প্যাকেটটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো ছোট ছোট এক মুঠো কাচের লাল টুকটুকে চুড়ি।
পছন্দের চুড়ি দেখে চোখ চিকচিক করে উঠল প্রিয়তার। তড়িঘড়ি দুহাত বাড়িয়ে দিল। প্রণয় ভাগাভাগি করে চুড়ি দুহাতের কবজিতে পরিয়ে দিল। প্রিয়তা খুশিতে হাত নাড়াতে কাঁচের চুড়িগুলো রুমঝুম শব্দ করল। প্রণয়ের হাত দুটো টেনে নিয়ে ঠোঁটে চাপ দিয়ে ধরল। সিঙ্গারার বাকি অর্ধেক প্রণয়ের মুখের সামনে তুলে ধরে বলল, হা করুন। প্রণয় মাথা নেড়ে অসম্মতি জানালো। দুহাতের তালুতে নাক মুছতে মুছতে ঘষতে ঘষতে লাগলো ধীরে ধীরে। প্রিয়তা নাচের বান্ধার জেদ ধরে বলল, একটু একটু খান না প্লিজ, অনেক মজা। না তুই খা প্লিজ। পুনরায় বাধা দিতে গেলেও থামলো না। থমকে গেল প্রণয় প্রিয়তার হাতে থাকা সিঙ্গারার অবশিষ্ট অংশ দিকে তাকিয়ে। চোখ গেল গোল হয়ে ছোট ওয়ান টাইম কৌটার দিকে। ওপরে লেখা গ্রিন চাটনি। প্রণয় বাটি থেকে কিছু একটা চাটনি আঙুরে নিয়ে আচমকা প্রিয়তার ঠোঁটে লাগিয়ে দিল। প্রিয়তা হেসে সেটা জিভ দিয়ে চেটে নেওয়ার পূর্বেই তুলতুলে ঠোঁটে হালকা হয়ে গেল তা। বিছানার পর একসাথে উল্টে পড়লো দুজনেই।